বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি। এদিকে সত্যি কি বেগম জিয়ার সাথে রাজনীতি নিয়ে কথা হয়নি? জানাবো আর্দ্রতা বেশির কারণে অস্বস্তিকর গরম, সর্বোচ্চ ৩৬.৪। এবং সর্বশেষ জানাবো গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৭। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি বদলে যাচ্ছে। পরিবর্তিত নীতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসতে পারে বলে একাধিক কূটনৈতিক সূত্র মনে করছে। তার বদলে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বাংলাদেশকে আরও কাছে পেতে চায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই দেশটি। সাম্প্রতিককালে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ এবং বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় হ্রাসের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে পরিবর্তিত নীতি গ্রহণ করছে বলে একাধিক সূত্র মনে করছে। গত 2 বছর আগে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল অনেকটা নেতিবাচক এবং আগ্রাসী। বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইত্যাদি নানা বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরব ছিল। বিশেষ করে বিগত নির্বাচন নিয়ে বাংলাদেশের উপর এক সরাসরি চাপ প্রয়োগ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গত নির্বাচনের আগে 1 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কূটনীতিকরা বাংলাদেশ সফর করেছিলেন। বাংলাদেশের নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা সহ নানা রকম কঠোর বিধিনিষেধ আরোপ করার হুমকি দিচ্ছিল। নির্বাচনের আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব ছিল অত্যন্ত নেতিবাচক, কিন্তু 7 জানুয়ারি নির্বাচনের পর থেকেই আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পাল্টাতে থাকে। বিশেষ করে 28 অক্টোবর বিএনপির তাণ্ডব সহিংসতার পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের ব্যাপারে একটি পরিবর্তিত এবং ভিন্ন নীতি গ্রহণ করেছে। তবে কূটনৈতিক মহল মনে করছে, নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে যে কৌশল পরিবর্তন করেছে তা বৈশ্বিক রাজনীতির একটি অংশ। এই সময় বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রকে এক পরিবর্তিত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য ইস্যুর কারণে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি এখন হুমকির মুখে। তাছাড়া উপমহাদেশ এবং মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমশ হ্রাস হয়ে যাচ্ছে। চীনের আধিপত্য বাড়ছে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৈরী রাখা ইতিবাচক হবে না বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে। আর এই বাস্তবতায় বাংলাদেশ নীতি তাদের পরিবর্তন হচ্ছে বলে মনে করছেন অনেক কূটনৈতিক বিশ্লেষকরা। কেউ কেউ বলার চেষ্টা করেন যে ভারতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থান পাল্টেছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কথা বলেছিলেন মার্কিন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে জয়শঙ্করের একাধিক বৈঠকের খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। কিন্তু সবকিছু ছাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তার অবস্থান বদলেছে তাদের নিজেদের ইচ্ছায়, কারো চাপে বা প্রভাবে নয়, এটি মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্র এরকম দেশ নয় যে ভারতের কথায় একটি কূটনৈতিক অবস্থান পরিবর্তন করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে সুস্পষ্ট কতগুলো চ্যালেঞ্জ রয়েছে। মধ্যপ্রাচ্যে এখন মার্কিন প্রভাব বলয় আলগা হতে শুরু করেছে। সৌদি আরব এখন চীনের সঙ্গে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে যাচ্ছে। মার্কিন প্রভাব সৌদি আরবের উপর কমে গেছে। সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র এবং সৌদি আরবের মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি শক্ত অবস্থান যুক্তরাষ্ট্র তৈরি করেছিল। সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক আলগা হতে শুরু করেছে। ইসরায়েল ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে মাঝে মাঝে অসহায় মনে হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আর সবকিছু করছে না। আর এর ফলে মুসলিম বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র আস্থার সংকটে ভুগছে। আর বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম অধ্যুষিত একটি দেশ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থাকাটা দরকার। তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের পৃথক অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর ছিল। এখন এই যুদ্ধ ইউক্রেন কেবল বিপর্যয় নয়, পুরো ইউরোপই হুমকির মুখে। সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে কৌশলগত কারণে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্কের অবনতি ঘটে, তাহলে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র একগরে হয়ে পড়বে। সেই অবস্থা তারা চাইছে না। আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি বদলে গেছে। সত্যি কি বেগম জিয়ার সাথে রাজনীতি নিয়ে কথা হয়নি? ঈদের দিন ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের কৃপায় চিকিৎসার জন্য ফিরোজায় অবস্থানরত বেগম খালেদা জিয়া 2 দফায় বিএনপির 15 জন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগেও বেগম খালেদা জিয়া সাক্ষাৎ করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এবং এলডিপি নেতা কর্নেল অলি আহমেদের সাথে। সবকিছু মিলিয়ে ঈদের ছুটিতে ব্যস্ত সময় কেটেছে বেগম খালেদা জিয়া। যদিও ঈদের দিন রাতে শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির স্থায়ী কমিটির 6 সদস্যের পক্ষ থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন। রাজনৈতিক বিষয়
বিষয় নিয়ে আলোচনা হয়নি। দেশের মঙ্গল কামনা করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য যে প্রথম দফায় রাত 8:30টায় বিএনপির স্থায়ী কমিটির 6 জন সদস্য বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এই 6 সদস্যের দলে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, কয়শচন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। তারা রাত 9:30টার দিকে বেরিয়ে আসেন। তারা বেরিয়ে আসার পরপরই দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল নোমান ও বরকতুল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসন উপদেষ্টা সুজা উদ্দিন, আবুল কাইম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইমরান সালো প্রিন্স বিএনপির চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই দুটি সাক্ষাৎ কি কেবল ঈদের শুভেচ্ছা বিনিময়, নাকি এর ভেতর বিএনপিতে চলমান তোলপাড় নিয়ে আলোচনা হয়েছে? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা রকম গুঞ্জন চলছে। সাম্প্রতিক সময়ে বিএনপিতে কমিটি ভাঙা করার খেলা চলছে, আর এই ভাঙা করার খেলা নিয়ে নেতৃবৃন্দের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ, হতাশা। এর প্রেক্ষাপটে ঈদের দিন 2 দফায় বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের এই বৈঠক নিয়ে নতুন করে আলোচনা এবং গুঞ্জন সৃষ্টি করেছে। যদিও বিএনপি নেতৃবৃন্দ অস্বীকার করেছেন যে তাদের এসব বৈঠকে শুধুমাত্র ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। প্রশ্ন উঠেছে যে ঈদ শুভেচ্ছা বিনিময় যদি হবে তাহলে 2 দফায় কেন বেগম খালেদা জিয়া নেতৃবৃন্দের সঙ্গে দেখা করলেন? ঈদের শুভেচ্ছা বিনিময় হলে সবাই একসঙ্গে দেখা করতে পারতেন। বলা হচ্ছে বেগম খালেদা জিয়া অসুস্থ, সেখানে বেশিক্ষণ ভিড় করা ঠিক না, তিনি বেশিক্ষণ কথা বলতে পারেন না। এটি যদি সত্যি হয় তাহলে বিএনপির 15 জন নেতা একসঙ্গে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন না কেন? বিএনপির প্রথম দফায় 6 জন নেতা বেরিয়ে আসার পর কেন দ্বিতীয় দফায় 9 জন নেতা সাক্ষাৎ করলেন? এই প্রশ্নের উত্তর বিএনপি নেতাদের নাই। ঈদের প্রধান তাৎপর্য হলো সমতা এবং ভ্রাতৃত্ব। তাই যদি হবে, বিএনপিতে কি তাহলে উঁচু নিচু জাতপাত আছে? স্থায়ী কমিটির সদস্যরা যখন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবে তখন স্থায়ী কমিটির সদস্য নন এমন নেতারা দেখা করতে পারবেন না, এমন কোনো নিয়ম নীতি আছে? এই প্রশ্নটি উঠেছে। তবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্যই নেতৃবৃন্দের সঙ্গে 2 দফায় সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে পাঠান, তার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। ঈদের আগের রাতে তার সঙ্গে দেখা করেছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। লক্ষণীয় ব্যাপার হলো যে বেগম খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎকারটি ছিল স্থায়ী কমিটির 6 জন সদস্যের সঙ্গে এবং সেখানে স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ কয়েকজন উপস্থিত ছিলেন। বিশেষ করে আমির খসরু মাহমুদ দেশে অবস্থান না করার জন্য তিনি এই বৈঠকে ছিলেন না। সালাউদ্দিন আহমেদও বিদেশে অবস্থান করছেন, এই কারণে তিনি আসেননি। রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ, তিনিও আসতে পারেননি। অন্যদিকে দ্বিতীয় দফায় যারা বৈঠক করেছেন তারা সবাই খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নিশ্চিতভাবে বলা যায় যে সাম্প্রতিক সময় বিএনপিতে যে ধরনের ঘটনা প্রবাহ ঘটা শুরু করছে এ ব্যাপারে তিনি সকলের মতামত জানতে চেয়েছেন। কমিটিতে যারা স্থান পেয়েছেন না পেয়েছেন তা নিয়ে কথা বলেছেন। একটি সূত্র দাবি করছে যে বিএনপিতে নতুন মহাসচিব নিয়োগের তোড়জোড় চলছে। মহাসচিব নিয়োগের বিষয়টি নিয়েও হয়তো বেগম খালেদা জিয়া সকলের মতামত নিয়ে থাকতে পারেন। আবার বিএনপিতে স্থায়ী কমিটির শূন্য পদগুলো পূরণের গুঞ্জন চলছে, যে ব্যাপারেও তারা আলোচনা করেছেন। বিভিন্ন রাজনৈতিক সূত্রগুলো দাবি করছে আসলে বেগম খালেদা জিয়া এসব বৈঠকের মাধ্যমে তারেক জিয়ার উপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছেন। বিএনপিতে বেগম জিয়ার অবস্থান যে এখনো শক্ত এটি তারেক জিয়াকে জানিয়ে দেওয়ার জন্যই এই বৈঠকের নাটক বলে অনেকে মনে করছেন। আর্দ্রতা বেশির কারণে অস্বস্তিকর গরম, সর্বোচ্চ 36.4। বাংলাদেশের ভেতরে এখন মৌসুমী বায়ুর প্রভাব অনেক বেশি, অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে, কিন্তু ঢাকার আবহাওয়া ব্যতিক্রম। সকাল থেকে সূর্যের আলো নেই, অথচ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। এই কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম পড়ছে রাজধানীতে। তবে ঢাকায় পূর্ব পাশে অর্থাৎ নরসিংদী ও কুমিল্লার দিকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিকেল 3টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে পাবনা, যশোর ও চুয়াডাঙ্গায় 36.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় আজকের তাপমাত্রা 32.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ তরিফুল নওয়াজ কবির বলেন, ঢাকায় সূর্যের দেখা নেই, তাও অনেক গরম। কারণ হচ্ছে বর্ষার সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে, এ সময়তে অস্বস্তিকর গরম লাগে। ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, তবে একেবারে নিশ্চিত না বলে জানান তিনি। আবহাওয়া অধিদপ্তর জানায় লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝামাঝি অবস্থায় রয়েছে। সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশিরভাগ জায়গায়, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয় খুলনা বিভাগ সহ পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে সারা দেশে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে।
গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত 17। গাজা উপত্যকায় দুটি ঐতিহাসিক শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকরা জানিয়েছেন, আজ আল নুসিরাত ও আল বুরের শরণার্থী শিবিরে দুটি বাড়িতে দুটি পৃথক হামলায় নিহত হন তারা। এদিন ইসরায়েলি ট্যাঙ্কগুলো দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হামলা চালিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলের সামরিক বিবৃতি 17 জন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে মধ্য গাজায় সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকার কথা জানানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।